একজন চিকিৎসক কখন রাজনীতিতে আসেন? যখন মানুষের প্রতি তার দায়বদ্ধতা থাকে, মানুষের জন্য তার কাজ করার ইচ্ছা থাকে। সেই কারণে কিন্তু তিনি এসেছিলেন, এবং তিনি শুধু চিকিৎসক নন। আচ্ছা, আমি পানীয় জলের কথাটায় আসি, যে জলের পাইপের কথা যেটা বললেন, যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা একটা পুরসভার তরফ থেকে। বিরোধীরা কিন্তু বলছে যে জলের পাইপ বসানোর জন্য রাস্তা খোঁড়া হয়েছিল, মাঠে গর্ত হয়েছে, কাদা হয়েছে, রাস্তা নষ্ট হয়েছে, কিন্তু জলের পাইপ আদৌ সব বাড়িতে পৌঁছায়নি, জল দেওয়ার ব্যবস্থা ঠিকঠাক এগোয়নি, এবং পৌরসভার কাছ থেকেও নাকি ঠিকমতো পরিষেবা পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে কি বলবেন আপনি? সেই প্রকল্পের মধ্যে দিয়ে শহরের একটা অংশে জল দেওয়া সম্ভব হয়েছিল। এখন রাজ্যের সরকার যেটা চাইছে যে প্রত্যেকটা বাড়িতে জল যাক, প্রত্যেকটা হোল্ডিং জল পাক। সেই কারণে কিন্তু শান্তিপুর শহরের বুকে আর একটা ট্রিটমেন্ট প্ল্যানের অনুমোদন কিন্তু সরকার দিয়েছে। দেখুন, হুগলির মানুষও কিন্তু একইভাবে বঞ্চিত। ব্যাখ্যা দিচ্ছে, যদি কংগ্রেসের কথা বলি, কংগ্রেসের কিন্তু পরিবারে 3 জন শহীদ হয়েছেন দেশের কাজ করতে গিয়েছে। একজন শহীদ হয়েছে, আরেকজন এসেছে, আরেকজন শহীদ হয়েছে, আরেকজন এসেছে। অতএব তাদের আত্মত্যাগ বা তাদের আইডিওলজির সাথে কিন্তু বিজেপির মিলবে না। 80 সালে জন্ম হয়েছে দলটার। স্বাধীনতা সংগ্রামের সময় কোথায় ছিল? মোদিজি নির্বাচনের সময় 10 বছর আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, একটাও কি ফুলফিল হয়েছে? মানুষ কি একটাও পেয়েছে? কখনো বলেছেন 15 লাখ করে টাকা ঢুকবে মানুষের অ্যাকাউন্টে, কখনো বলেছেন 2.5 কোটি 2 কোটি করে চাকরি হবে দেশের ছেলে মেয়েদের, কখনো বলেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমরা নিয়ন্ত্রণ করব, অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, সবকা সাথ সবকা বিকাশ হবে। আপনি পরপর মেলান। নিশ্চিতভাবে সূত্রাগড় রাজপরিবারের একটা অংশ ছিল, এবং বর্তমান যে শাড়িরহাট রাজপরিবারেরই সম্পত্তি ছিল। আমরা সেই পরিবারকে শ্রদ্ধা করি, এখনও করি, এবং সেই পরিবারের থেকে একজন মানুষ এই ভোটে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে। নমস্কার, মুখোমুখিকরণের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের পর্বে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী এবং শান্তিপুর শহরের পৌরসভার প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমানের তৃণমূলের সম্পাদক মণ্ডলীর একজন সদস্য, বিভাস ঘোষ মহাশয়। নমস্কার দাদা। ভোট চলে এসেছে, আর হাতে 8-10 দিন আছে। আপনারা যেহেতু একদম গ্রাউন্ড লেভেলে কাজ করেন, তো কীরকম সাড়া পাচ্ছেন? মানুষের ব্যাপক সাড়া। কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেছেন, প্রত্যেকটা জেনারেশনের জন্য কাজ করেছেন, সেই প্রত্যেকটা জেনারেশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। এবং রানাঘাট লোকসভায় যিনি প্রার্থী হয়েছেন, একজন চিকিৎসক, সুচিকিৎসক, উচ্চশিক্ষিত মানুষ, ভদ্রসভ্য মানুষ, উনি বিধায়কও ছিলেন। সেই কারণে তার সমর্থনটা খুব ভালোই আছে। কিন্তু যিনি প্রার্থী হয়েছেন তিনি তো বিজেপির হয়ে একজন বিধায়ক ছিলেন। তাহলে যেহেতু উনি দল বদলে এসছেন, সেক্ষেত্রে কি মানুষের একটা আক্রোশ থাকতে পারে তার প্রতি? না, বিষয়টা হচ্ছে বিজেপির বিধায়ক ছিলেন, এটা খুব সত্য কথা। একজন চিকিৎসক কখন রাজনীতিতে আসেন? যখন মানুষের প্রতি তার দায়বদ্ধতা থাকে, মানুষের জন্য তার কাজ করার ইচ্ছা থাকে। সেই কারণে কিন্তু তিনি এসেছিলেন, এবং তিনি শুধু চিকিৎসক নন, একটা ধর্মীয় সম্প্রদায়ের উনি কিন্তু মাথা, মতুয়া মহাসংঘের সভাপতি। সেই সংগঠনের দায়িত্ব নেওয়ার পর থেকে যখন ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রের সরকার সিএ বা আমাদের এনআরসি নিয়ে যেভাবে এগোচ্ছে, সেই দিকটায় তার সম্প্রদায় এবং তার যে কমিউনিটির মানুষ, তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে এই চিন্তায় তিনি কিন্তু বিজেপিতে জয়েন করেন। এবং তার সাথে বিজেপির যেটা প্রতিশ্রুতি ছিল নিঃশর্তের নাগরিকত্ব, সেই নিঃশর্তের নাগরিকত্বর প্রতিশ্রুতি দিয়েই কিন্তু বিজেপি তাকে জয়েন করিয়েছিল। এবং পরবর্তী সময় বিধায়ক হওয়ার পর তার সেই চাহিদা আরও বাড়তে থাকে। এবং দুর্ভাগ্যজনকভাবে যখন সিএর যে ফরম্যাটটা বেরোলো, মানে ফর্মটা বেরোলো, তাতে দেখা গেল 17 দফা কাগজ চাওয়া হয়েছে, বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছে।
আপনি যদি আমাদের দর্শকদের জন্য এই ব্যাপারটা একটুখানি ডিটেলসে আর কি সিএ এর ব্যাপারটা একটু বলেন। দেখুন, ব্যাপার হচ্ছে নাগরিকত্ব আমরা কি জানি, আমরা যারা ভারতীয় আমাদের প্রত্যেকের ভোটার আইডেন্টি কার্ড আছে। সেই ভোটার আইডেন্টি কার্ড যাদের আছে প্রত্যেকেই নাগরিক। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাতে বলা শুরু করেছে যে নতুন করে নাগরিকত্ব নিতে হবে যারা বাংলাদেশ, পাকিস্তান বা আমাদের আফগানিস্তান থেকে এসছে। ফর্মের প্রথমেই সেই দাবিটা করা হচ্ছে যে আমি বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছি। আজকে যার ভোটার কার্ড আছে, যারা 30 বছর, 40 বছর, 50 বছর ধরে ভারতবর্ষে ভোট দিচ্ছে, নাগরিক তারা, তাদের নতুন করে নাগরিকত্ব হারানোর জন্য কিন্তু এটা একটা গভীর চক্রান্ত। তাতে যে সমস্ত কাগজগুলো চাওয়া হয়েছে, 70 সালের আগের দলিল, বাড়ির দলিল, বা একাধিক তার বাবার জন্ম কোথায়, সে কি কারণে সেই দেশ থেকে এসেছিল, তার আসার কারণ, এখানে তার বসবাসের কারণ এমনভাবে সাজানো হয়েছে সেই দিন সেই সময় এক কাপড়ে যে সমস্ত মানুষ এসেছিলেন বিভিন্ন সংকটে পড়ে, তাদের পক্ষে ওই কাগজ দেওয়া সম্ভব নয়। এই কারণেই কিন্তু বিজেপির সাথে তার বিরোধ, এবং ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মানুষ ভারতবর্ষে যিনি সিএ এবং এনআরসি নিয়ে প্রতিবাদ করেছেন এবং বাংলায় তার প্রতিরোধ তৈরি করেছেন, এবং মানুষ তার সঙ্গে আছে। তিনি কিন্তু বলেছেন যে কোনো মানুষকে এই নাগরিকত্বর নাম করে হ্যারাসমেন্ট করা যাবে না। এই আন্দোলন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বলে মুকুটমণি অধিকারী তার হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূলে জয়েন করেছেন। এবং আমরা আশাবাদী রানাঘাট লোকসভার মানুষ তৃণমূল কংগ্রেসকে অনেক ভোটে এগিয়ে রাখবেন। আর সিএ এর আরেকটা যেটা ব্যাপার আছে যে যেটা বলা হচ্ছে যে হিন্দুরা যারা ধর্মের কারণে বিতাড়িত হয়ে এসছে, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক বা আফগানিস্তান হোক, কিন্তু কিছু কিছু মুসলিম আমরা জানি যারা বাংলাদেশ থেকে এসেছে বা পাকিস্তান থেকে হয়তো এসেছে, তাদের তো নাগরিকত্ব দেওয়া হবে না, মানে এটা তো একদম ডিক্লেয়ার্ড যে আমরা তাদের নাগরিকত্ব দেবই না। তা সেই ব্যাপারটা আপনি কি দেখুন, এটা একটা জঘন্য রাজনীতি। কারণ আমরা সকলেই জানি যে কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসেনি, এসেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। এবং সেই সময় ইন্দিরা গান্ধী সরকার তাদের শেল্টার দিয়েছিল, তাদের নিরাপত্তা দিয়েছিল। ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকা ছিল না সেখানে। আর যে হিন্দুদের নাম করে যে রাজনীতিটা করা হচ্ছে, আপনারা ভালো করে একটু আসামে খবর নিন। আসামে যখন এনআরসি করা হয়েছিল, যে ডিটেনশন ক্যাম্প ছিল, সেখানে কত পার্সেন্ট হিন্দু ছিল, এই খবরটা নিলেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এটা কত বড় একটা মিথ্যা কথা বিজেপি বলছে শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য। হ্যাঁ, আমাদের শান্তিপুরের কথা যদি আসি, শান্তিপুরে আপনি যেহেতু হাটের সাথে জড়িত, এবং আমি দর্শকদের জানিয়ে রাখি যে শান্তিপুরের হাট কিন্তু বিশ্বের বৃহত্তম শাড়ি হাট, এবং এটা আমাদের সবারই গর্ব শান্তিপুর শহরকে নিয়ে। তো হাটের কথা যদি আমি আসি, আপনি যেহেতু একজন ব্যবসায়ী, আমাদের এখানে বিগত 5 বছর যে সাংসদ ছিলেন বিজেপির হয়ে, জগন্নাথ সরকার, তো তিনি আপনাদের এই তাঁত শিল্পের জন্য কি কি করেছেন? এটা আমাদের খুবই দুর্ভাগ্য যে শান্তিপুরের তাঁত শিল্প শুধু তো ভারত বিখ্যাত নয়, জগৎ বিখ্যাত। সেই তাঁত শিল্পকে কেন্দ্র করে শান্তিপুরে একটা স্মল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল, এবং যে ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছিল। এবং এই শিল্পকে কেন্দ্র করে বাংলার একটা পোর্শন তারা তাদের রুজির জায়গা তৈরি করেছিল। সেই জায়গাটা আজকে ধ্বংসের পথে। কিভাবে ধ্বংসের পথে? আজকে সরকারের যে নিয়ম নীতি, যেভাবে আইন প্রয়োগ করা হয়েছে জিএসটির মধ্যে দিয়ে, বা এমএসএমইর যে আইন আসছে নতুন, এই আইনের মধ্যে থেকে কোনো ক্ষুদ্র মাঝারি ব্যবসাদার তারা কিন্তু ব্যবসা করতে পারবে না। পুরো আইনটাই সাজানো হয়েছে বড় বড় শিল্পপতিদের জন্য, যারা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা তাদের ব্যবসা করতে পারবে, একচেটিয়া মুনাফা করতে পারবে। তার ফলস্বরূপ কিন্তু এই জায়গায় দাঁড়িয়েছে। আজকে যদি আপনি হাটে যান, দেখবেন সব সুরাট আর গুজরাটের শাড়ি। যারা শান্তিপুরের শিল্পটাকে নকল করে কমা মেটেরিয়াল দিয়ে বাজারে তুলছে, সেইটা শান্তিপুরের শাড়ির থেকে তার মান কম এবং তার মূল্যও কম। সেইখানে আমাদের দেশীয় শিল্প কিন্তু পেরে উঠছে না। আর এই সরকারের ভ্রান্ত নীতির কারণেই কিন্তু এই জায়গাটা দাঁড়িয়েছে যে আমাদের দেশীয় শিল্প পাল্লা দিয়ে পেরে উঠছে না, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ব্যবসা করছে। আজকে ব্রিটিশ পিরিয়ডের মতো অবস্থা তৈরি হয়েছে সারা ভারতবর্ষের। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা,
একটা উচ্চবিত্ত, একটা নিম্নবিত্ত, মাঝে কেউ থাকবে না। এই যে সরকারের যে পলিসি, সরকারের যে সিস্টেম, এর বিরুদ্ধে মানুষকে সরব হতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে চোখের সামনে শিল্পটা নষ্ট হয়ে গেল, মানুষের দুরবস্থা, কত মানুষ কর্মহীন হয়ে গেল। সেই ব্যাপারে 5টা বছর আমাদের সাংসদ থাকলেন জগন্নাথ সরকার, তিনি কিন্তু লোকসভায় একটা কথাও তাঁত শিল্প নিয়ে বললেন না। জগন্নাথ সরকারের সাথে আমরা প্রোগ্রাম করেছিলাম, উনি কিন্তু বলেছেন যে আমি শান্তিপুরে 65 কোটি টাকা খরচা করে একটা তাঁত শিল্পীদের জন্য হাব তৈরি করেছি। কোথায় সেটা? আমি এক্ষুনি গিয়ে দেখবো সেটা। সত্যিকারের যদি কোনো হাব তৈরি হয়, সত্যিকারের যদি কেন্দ্রীয় সরকার তাঁতিদের জন্য কিছু করে, আমি তাকে সাধুবাদ জানাবো। আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখান যে কোথায়, আমি এখনই গিয়ে সেখানে দেখতে যাব যে তাঁতিদের কি উন্নতি হয়েছে। আর তাঁতিদের যে আর একটা সমস্যা, মানে বর্তমানে আপনি যেটা বললেন সুরাটের শাড়ি, আর একটা যেটা হচ্ছে আগে যে হস্তশিল্প যেটা ছিল, তাঁত তো একটা হস্তশিল্পই ছিল আগে, এখন পাওয়ারলুম এসছে এবং প্রতিদিন নতুন নতুন অত্যাধুনিক যন্ত্রপাতি আসছে, যার ফলে যে আমাদের এলাকার যে হস্তশিল্পী তাঁতিরা ছিলেন তাদের যে কারিগরি ছিল, সেই কারিগরি হয়তো আমরা ফুটিয়ে তুলতে পারছি না, কিন্তু মানুষ অর্থ কম হবে, দাম কম হবে, সেই কারণে কিন্তু মানুষ ওই ধরনের শাড়ির দিকেই ঝুঁকছেন। তাহলে আমাদের এই হস্তশিল্পকে বা তাঁত শিল্পকে বাঁচানোর জন্য আমাদের এখন কি করা যেতে পারে? দেখুন, ব্যাপারটা হচ্ছে শান্তিপুরের যে হ্যান্ডলুম তাঁত, তার যে সুতো, তার যে বুনন, সেটা কিন্তু কোনো মেশিনে কোনো দিন তৈরি হবে না। আজকে আমরা যদি প্রত্যেকটা প্রস্তুতকারক, প্রত্যেকটা ব্যবসায়ী আজকে যদি হস্তশিল্পের ওপর নজর দিই, হাত তাঁত জুড়ি, বা সেখানে যে 100% যে কটন, সেই শাড়িটা তৈরি করি, তার চাহিদা কিন্তু কোনো দিন কমবে না। তার যে ফিলিংস, সেইটা পরে তার যেটা একটা ফিলিংস আছে, সেই ফিলিংস কোনো দিন যন্ত্রচালিত তাতে হতে পারে না, এটা আমরা জানি। সেই কারণে এখনও যদি মানুষ বা ছোট ছোট ব্যবসায়ীরা হস্তশিল্পের ওপর নজর দেয়, বা 100% যে কটন 72 সানা 74 সানার যে শাড়ি আগে শান্তিপুরে হতো, সেই শাড়ি যদি আবার প্রস্তুত করা হয়, আমি আশা করি যে এটা আবার সেই ভালো বাজার ধরতে পারবে। এখন সমস্যা হচ্ছে সরকারি নীতি। আজকে জিএসটির মধ্যে দিয়ে যেভাবে আইন তৈরি করা হয়েছে, ছোট ছোট ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করতে পারবে না। তারা যে প্রোডাক্টটা তৈরি করে হাটে তুলবে বা দোকানে নিয়ে যাবে, তাদের যে সিস্টেম, সেই সিস্টেমের বাইরে কিন্তু তারা চলতে পারবে না, চলতে দেওয়া হচ্ছে না। এই কারণে কিন্তু তারা পেরে উঠছে না। যত সুযোগ সুবিধা, আপনি সুরাটে যান, গুজরাটে যান, শিল্পপতিদের, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের, তাঁতিদের জন্য কোনো সুযোগ সুবিধা কেন্দ্রীয় সরকারের নেই। সেই কারণে কিন্তু শিল্পটা এই তিমিরে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, শিল্পীদের মানও কি কমেছে? আগেকার শিল্পীদের যে মান ছিল, এখনো একটা তো জেনারেশন এটা থেকে চলে গেছে, বা নতুন জেনারেশন এটার প্রতি আগ্রহ হারিয়েছে। তাঁত শিল্পীদের পরের জেনারেশন অন্য পেশায় নিযুক্ত হয়েছে। এটা তো খুব বাস্তব কথা। একটা জায়গায় যখন অর্থনৈতিক একটা প্রতিবন্ধকতা তৈরি হবে, অর্থনৈতিক ক্র্যাশ হয়ে যাবে, সেইখান থেকে তো সেই শিল্পটা থেকে তো মুখ ঘুরিয়ে পরের জেনারেশন অন্য কিছু একটা বিকল্প খোঁজার চেষ্টা করবে। সেই চেষ্টাটা হয়েছে, সেই কারণে কিন্তু একটা বড় অংশের শিল্পী আমাদের এখন অভাব তৈরি হয়েছে। আমি এর আগেও দেখেছি যে মমতা ব্যানার্জিও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনেক তাঁতিদের মেশিন দিয়েছিলেন, মানে তাঁত মেশিন, যেটাখানে ওরা শাড়ি টাড়ি তৈরি করতো বা গামছার জন্য বা বিভিন্ন জিনিসের জন্য। সেই প্রকল্পগুলি কি এখনো চলছে বা কি ধরনের কাজ হচ্ছে? রাজ্যের সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে বারবার তাঁতিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু মূলে যে প্রোডাক্টটা তৈরি হবে, তার যেটা বাজার বিপণন কেন্দ্র বা তার যেটা বাজারের যেটা সিস্টেম, বিক্রির যেটা সিস্টেম, সেই সিস্টেমটা তো নষ্ট করে দেওয়া হয়েছে। সেই কারণে তো আজকে তাঁত শিল্পীরা আগ্রহী হচ্ছে না বা তাঁতের প্রোডাকশানে যাচ্ছে না। সরকার চেষ্টা করেছে, রাজ্যের সরকার অনেকভাবে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু মূল অর্থনীতিটা তো নিয়ন্ত্রণ করে, মূল সিস্টেমটা নিয়ন্ত্রণ করে, ট্যাক্সের ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করে কেন্দ্রের সরকার। সেইখানে কিন্তু তাঁতিদের জন্য একটা কিচ্ছু করা হয়নি, তাঁতিদের কথা ভাবাই হয়নি। আমরা শান্তিপুরের মানুষ খুব আশা করেছিল, 5 বছর আগে এখান থেকে অনেক ভোটে জগন্নাথ সরকার জিতেছিলেন, সাংসদ হয়েছিলেন। এই তাঁত শিল্পীদের একটা বড় অংশ তাকে সমর্থন করেছিলেন। তারা আশা করেছিল 5টা বছর কেন্দ্রীয় সরকারের থেকে তাঁতিদের জন্য সুবিধা আনবে, তাঁতিদের কথা বলাবে কেন্দ্রীয় সরকারকে দিয়ে, তাদের ভাবাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটা দিনও আমরা বলতে দেখলাম না সংসদে যে জগন্নাথ সরকার আমাদের তাঁতিদের জন্য, তাঁত শিল্প নিয়ে একটা কথাও বললেন। আচ্ছা, যদি এখন আমাদের আবার গদি পাল্টায়, মোদী সরকার সরে গিয়ে হয়তো ইন্ডিয়া সরকার আসে,
সেই ক্ষেত্রে তাঁতিদের জন্য কি কি প্রকল্প আনা যেতে পারে, এবার কিভাবে কাজ করা যেতে পারে? দেখুন, ব্যাপার হচ্ছে এই যে আগেই বললাম যে এই যে অর্থনৈতিক ব্যবস্থার একটা মানে খুবই খারাপ জায়গা দিয়ে চলছে সারা ভারতবর্ষে। সারা পৃথিবীতে ভারত এখন অনেক পিছিয়ে তালিকায় অর্থনৈতিকভাবে। তার কারণই কিন্তু সরকারের ভুল নীতি। আর একটা দিক, তারা যাদের সন্তুষ্ট করেছে, যে সমস্ত শিল্পপতিদের সন্তুষ্ট করেছে, তাদের সমৃদ্ধ করেছে, নিজেরা সমৃদ্ধ হয়েছে, সেই কারণে কিন্তু ভারতবর্ষের আজকে এই অবস্থা। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের টাকা শিল্পপতিরা আর দেয়নি, ফেরত দেয়নি। সরকার তাদের সহযোগিতা করেছে, কেউ কেউ বিদেশ চলে গেছে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি ঋণ নিয়ে। সেটা তো সাধারণ মানুষ, খেটে খাওয়া গরিব মানুষের ট্যাক্সের টাকা, প্রাপ্য টাকা, হকের টাকা, সেই টাকা পায়নি। আজকে বাংলাকে কিভাবে তারা বঞ্চনা করছে। 100 দিনের কাজের টাকা আটকে দেওয়া হচ্ছে, আবাস যোজনার টাকা আটকে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা করার চেষ্টা করা হচ্ছে। সেই সময় দাঁড়িয়েও তার মধ্যে সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই আজকের এই যে বাংলার প্রতি বঞ্চনা, বাংলার প্রতি যে অর্থনৈতিক প্রতিবন্ধকতা, এর বিরুদ্ধে মানুষ সরব হয়েছে, এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে। আগামী দিনে ফলাফল কিন্তু তাই প্রমাণ করবে। আপনি আপনার এখানকার যে প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনি যদি ভোটে জিতে আসেন, তো তার কাছে আপনি শান্তিপুর শহরের জন্য কি কি চাইবেন? শান্তিপুর শহর প্রাচীন শহর, একটি উন্নত শহরে যা যা প্রয়োজন সবটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে। আজকে বাড়ি বাড়ি পানীয় জলের জন্য শান্তিপুর শহরের রাস্তাটা খুঁড়তে হয়েছে, রাস্তাঘাট বিভিন্ন জায়গায় খারাপ হয়েছে। আমরা মানুষের কাছ থেকে সময় চেয়েছি যে আমাদের একটু সময় দিলে রাস্তাঘাট সব রিপেয়ার হবে, নতুন করে তৈরি হবে। তাছাড়া শান্তিপুরের যে সমস্ত ফ্যাসিলিটিগুলো ছিল, বর্তমানে যেটুকু প্রয়োজন আছে, দরকার তাঁত শিল্পের জন্যে কিছুটা পরিকাঠামো, কিছুটা সরকারের পরিকল্পনা। এই পরিকল্পনা উন্নতিতে যাতে কেন্দ্রীয় সরকার কাজ করে, আমাদের সাংসদ জিতে লোকসভায় গিয়ে সেই কাজটা করবে। কারণ রানাঘাট লোকসভার একটা বড় অংশ কিন্তু তাঁতশিল্পীরা বসবাস করে। অতএব নিশ্চিতভাবে তিনি নির্বাচনের বিভিন্ন মিটিংয়ে প্রতিশ্রুতিও দিয়েছেন যে তাঁতশিল্পীদের জন্য আমরা কাজ করব, তাঁত শিল্পের যাতে পুরনো হারানো গৌরব ফিরে আসে সেই জন্য তিনি কাজ করবেন। সেই কারণে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। আমরাও সেটাই দাবি করেছি তার কাছ থেকে সেই প্রতিশ্রুতি আমরা পেয়েছি। আচ্ছা, আমি পানীয় জলের কথাটায় আসি, যে জলের পাইপের কথা যেটা বললেন, যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা একটা পুরসভার তরফ থেকে। বিরোধীরা কিন্তু বলছে যে জলের পাইপ বসানোর জন্য রাস্তা খোঁড়া হয়েছিল, মাঠে গর্ত হয়েছে, কাদা হয়েছে, রাস্তা নষ্ট হয়েছে, কিন্তু জলের পাইপ আদৌ সব বাড়িতে পৌঁছায়নি, জল দেওয়ার ব্যবস্থা ঠিকঠাক এগোয়নি, এবং পৌরসভার কাছ থেকেও নাকি ঠিকমতো পরিষেবা পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে কি বলবেন আপনি? বিষয়টা হচ্ছে যে আমাদের রাজ্যের সরকার তার পরিকল্পনার মধ্যে এনেছিলেন যে গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছাবে। শহর গ্রাম দু জায়গায় কাজ হয়েছে। এবং আমরা যদি আমাদের শহরেরটা দেখি, তাহলে আমাদের শহরের প্রথম যে পানীয় জলের প্রকল্পটা ছিল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, আমাদের প্রাক্তন চেয়ারম্যান, তিনি এমএলএও ছিলেন, প্রয়াত অজয় দের হাত ধরে সেই প্রকল্প এসেছিল। সেই প্রকল্পের বয়স কিন্তু প্রায় 10 বছরের ওপর, 15 বছর প্রায়। সেই প্রকল্পের মধ্যে দিয়ে শহরের একটা অংশে জল দেওয়া সম্ভব হয়েছিল। এখন রাজ্যের সরকার যেটা চাইছে যে প্রত্যেকটা বাড়িতে জল যাক, প্রত্যেকটা হোল্ডিং জল পাক। সেই কারণে কিন্তু শান্তিপুর শহরের বুকে আর একটা ট্রিটমেন্ট প্ল্যানের অনুমোদন কিন্তু সরকার দিয়েছে। তার কাজও কিন্তু শুরু হয়েছে। এখন বাড়ি বাড়ি কানেকশান দেওয়া হচ্ছে। পুরনো যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোয় সবটা জল দেওয়া সম্ভব নয়, কিন্তু পৌরসভা চেষ্টা করছে আমাদের যে পুরনো বুস্টিং পাম্পগুলো আছে, যেগুলো নতুন ট্রিটমেন্ট প্ল্যান হওয়ার পর বন্ধ ছিল, সেইগুলো সব নতুন করে চালু করে তার ওয়াটার যে টেস্টিং, সেই টেস্টিং করে সেই রিপোর্ট যাতে যেটা রিপোর্ট ঠিক আছে। শান্তিপুর একটা বিস্তীর্ণ অঞ্চল, আর্সেনিকযুক্ত অঞ্চল, সব জায়গায় কিন্তু জলের বোরিং করা যে জল, সেই জলের রিপোর্ট কিন্তু ভালো আসবে না। যেখানে যেখানে সঠিক রিপোর্ট আছে, আর্সেনিক কম আছে, সেই সমস্ত বুস্টিং পাম্পগুলো আবার পুনরায় সংযোগ করার চেষ্টা করা হচ্ছে যাতে জলের সমস্যাটা মেটে।
আমরা জানি একটা বড় প্রকল্প আগে 3000 4000 হোল্ডিংয়ে জল ছিল, এখন সেটা প্রায় 15,000 20,000 হোল্ডিংয়ে জল পৌঁছে গেছে। আরও বাকি যে সমস্ত হোল্ডিং আছে সব জল যাবে। এই জলটা যাতে বাড়ি বাড়ি যায় এবং যাতে সার্ভিসটা মানুষ পায়, তার জন্য কিন্তু পৌরসভা নিরলস পরিশ্রম করছে। আপনি গঙ্গা কূলবর্তী অঞ্চলে বসবাস করেন। গঙ্গার বিভিন্ন রকম সমস্যা থাকে, যেমন গঙ্গা ভাঙন হয়, হ্যাঁ, এবং তার সাথে আমরা দেখছি বেশ বিগত কয়েক বছর ধরে একটা কথা আসছে যে বালি মাফিয়া, মাটি মাফিয়া, এরকম কিছু কিছু কথা শব্দ আমরা শুনতে পাই সংবাদ মাধ্যমে। তো আপনার এখানে, আপনার এই যে এলাকা, এখানে ভাঙনের কি কি সমস্যা আছে এবং বাকি যে সমস্যাগুলো বললাম বালি মাফিয়া বা মাটি মাফিয়া, এরকম কিছু সমস্যা আছে? দেখুন, আমাদের যেটা ওয়ার্ড 19 নম্বর ওয়ার্ড, আমি এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। আমার ঠাকুরদা এক সময় এখানকার প্রাক্তন কাউন্সিলর ছিলেন, বর্তমানে আমার স্ত্রী এখানকার স্ট্যান্ডিং কাউন্সিলর। আমাদের ওয়ার্ডের যে পরিধি, তার মধ্যে গঙ্গার ধার পড়ে না, কিন্তু ওয়ার্ড থেকে বেরিয়ে পার্শ্ববর্তী ওয়ার্ডে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল দিয়ে গঙ্গা বয়ে গেছে। ভাগীরথী আমাদের শান্তিপুরের দক্ষিণ দিয়ে অবস্থান করছে এবং বেশ কয়েকটি ওয়ার্ড ভাগীরথীর কূলবর্তী অঞ্চল, এবং সেখানে ভাঙনের সমস্যা আছে। এখন বিষয় হচ্ছে গঙ্গার যে ভাঙন রোধ বা গঙ্গার যে পরিচর্যা, গঙ্গার যে দেখভাল, এটা কিন্তু সম্পূর্ণ বিষয়টা, বেশিরভাগ বিষয়টা কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে। তা বারবার রাজ্যের সরকার কিন্তু আবেদন করেছে, তারা যতটা পেরেছে, যেখানে যেখানে ক্রাইসিস তৈরি হয়েছে, যখন যখন ক্রাইসিস তৈরি হয়েছে আমরা দেখেছি যে 14 নম্বর, আমাদের 16 নম্বর ওয়ার্ড, আমাদের 24 নম্বর ওয়ার্ড, এই সমস্ত ওয়ার্ডগুলোয় যখনই গঙ্গার ভাঙন হয়েছে বা মানুষ বিপদের মুখে পড়েছে, রাজ্যের সরকারের তৎপরতায়, সেখানকার আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের তৎপরতায় কিন্তু সেখানে সাময়িকভাবে আটকানো গেছে, মানুষকে সাময়িক নিরাপত্তা দেওয়া গেছে। কিন্তু পার্মানেন্ট সলিউশন তখনই হবে যখন কেন্দ্রের সরকার এটাকে নজর দেবে। জগন্নাথবাবু কিন্তু বলেছেন যে এটা রাজ্যের দায়িত্ব, যে রাজ্যকে 40% মার্জিন দিয়ে পুরো প্রকল্প সাজিয়ে কেন্দ্রের কাছে জমা দিতে হয়। তিনি নাকি এটা বলেওছেন করতে, কিন্তু রাজ্যের তরফ থেকে, আপনারা এমএলএ হোক বা পুরসভার তরফ থেকে কেউ কখনো কোনো সদিচ্ছা দেখায়? একাধিকবার গেছে আমাদের রাজ্যের প্রজেক্ট, একাধিকবার সেন্ট্রাল গভর্নমেন্টে গেছে, সেখান থেকে কোনো দিনই কোনো কর্ণপাত করা হয়নি। এটা শান্তিপুরের একটা বড় সমস্যা, ভাঙনের সমস্যা। আমাদের শান্তিপুরের বিধায়ক, তিনি প্রথম যে প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রীর, প্রথম তিনি 2টো আবেদন করেছিলেন, তার মধ্যে গঙ্গার ভাঙন একটা, যে শান্তিপুরে গঙ্গার ভাঙন একটা বড় সমস্যা, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী সেদিনও বলেছিলেন যে আমি তো আমার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে চেষ্টা করি গঙ্গা ভাঙন রোধের, কিন্তু সেন্ট্রালের যদি সহযোগিতা না পায়, কেন্দ্রীয় সরকারের যদি সহযোগিতা না পায়, তাহলে কিভাবে এত বড় সমস্যার সমাধান হবে। বারবার তারা আবেদন করেছে, কিন্তু ওপর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আচ্ছা, আপনার এই যে এলাকা শান্তিপুর এলাকা, এখান থেকে 2টো ঘাট পারাপার হয় এবং যে 2টো খুবই ব্যস্ত ঘাট পারাপার আমি বলছি, কারণ কল্যাণী ব্রিজ এবং নবদ্বীপ ব্রিজ, তার মধ্যে বিস্তীর্ণ এলাকা আছে, তার মধ্যে যাতায়াতের একটা মাধ্যম আপনাদের এখানে যে লঞ্চ যাতায়াত করে, গুপ্তিপাড়া ঘাট এবং কালনা ঘাট। তো এই লঞ্চ, এর আগেও আমরা কখনো কখনো শুনেছি যে কোনো দুর্ঘটনা ঘটেছে, কিছু মানুষের প্রাণ গেছে বা ইয়ে হয়েছে। এটার ব্যাপারে আপনারা কীভাবে এটা সংস্কার করেন, নিয়মিত চেক আপ করেন, বা এটা কীভাবে নিজেদের দায়িত্বে রাখেন? দেখুন, আমাদের দুর্ঘটনা, একটা বড় দুর্ঘটনা ঘটেছিল কানলায়, একটা উৎসবকে কেন্দ্র করে, পাগলার জন্মদিন, সেখানে একটা নৌকাডুবিতে অনেক মানুষের প্রাণ গিয়েছিল, এবং সেইটার জন্য যাতে আগামী দিনে যাতে এই দুর্ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু রাজ্যের সরকার সেখানে একটি ব্রিজের প্রস্তাবনা রাখে। এবং সেই ব্রিজটাও আপনি জানেন যে গঙ্গার উপরে ব্রিজ রাজ্য সরকারের একা প্রচেষ্টায় বা একা কন্ট্রিবিউশনে হবে না, কেন্দ্রের সহযোগিতা লাগবে। সেক্ষেত্রেও কিন্তু তাদের উদাসীনতা দেখা গেছে, দীর্ঘদিন ধরে সেই প্রজেক্ট আর এগোচ্ছে না, এরকম একটা পরিস্থিতি আমরা দেখেছি। এর আগে তো সরকারের তরফ থেকে জমিও নেওয়া হয়েছিল, জমি নেওয়া হয়েছে, তার ডিজাইন হয়েছে, তার মাপজোপ হয়েছে, মাঝখানে যদি ওপরে সহযোগিতা না পাওয়া যায়, সেই কাজটাকে তো এগিয়ে নিয়ে যাওয়া শক্ত। তাও মুখ্যমন্ত্রী আগের প্রশাসনিক মিটিংয়েও কথা দিয়েছেন যে ওই কাজটা হবে, এগোবে। আমরা আশাবাদী কানলার ব্রিজ রাজ্য সরকারের তত্ত্বাবধানে বা প্রচেষ্টায় হবে, এবং কানলার ব্রিজটা হলে এই আমাদের নদিয়া হুগলির
একটা বিস্তীর্ণ অংশের মানুষ উপকৃত হবে, দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাবো। আগামী দিনে আশা করি এই ব্রিজের কাজটা হবে। আচ্ছা, আমি রাজ্যের যদি এবার লোকসভা ভোটের দিকে তাকাই, কয়েকটা হাই প্রোফাইল যুদ্ধ যদি আমি বলি, লোকসভা ভোট মানে তো ভোট যুদ্ধ, হাই প্রোফাইল যুদ্ধের মধ্যে একটা আমি বলতে পারি হুগলি লোকসভা কেন্দ্রে রচনা ব্যানার্জি এবং লকেট চ্যাটার্জি দুজন সেলিব্রিটি। তো আপনার কি মনে হয় কে এগিয়ে আছেন? হুগলির মানুষও কিন্তু একইভাবে বঞ্চিত। সেখানেও লকেট চট্টোপাধ্যায় আজকে 5 বছরের এমপি, 5টা বছর মানুষ তাকে দেখতে পায়নি। সেই গতবার ভোটের সময় এসে ভোট চেয়েছিলেন, আবার এইবার এসে ভোট চাইছেন। তার মাঝে না তার দেখা মিলেছে, না মানুষের জন্য তিনি কোনো কাজ করেছেন, না মানুষের সাথে যোগাযোগ রেখেছেন, না এলাকার কোনো ডেভেলপমেন্ট হয়েছে। হুগলির মানুষও কিন্তু একইভাবে বঞ্চিত, প্রতারিত। সেই কারণে তারাও কিন্তু ঐক্যবদ্ধভাবে আমাদের যিনি প্রার্থী হয়েছেন রচনা ব্যানার্জি, তিনি বাংলার একজন জনপ্রিয় মুখ। আর আমাদের যে কোনো কেন্দ্রে যখন ভোট হয়, মুখ থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোথায় কোন সেলিব্রিটি দাঁড়িয়েছে, কোথায় কে নেতৃত্ব কোন দাঁড়িয়েছে, সেটা বড় বিষয় নয়। 42টা আসনেই লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট। অতএব মানুষ ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে উন্নয়নের দায়িত্ব দেওয়ার জন্য। আর একটা কেন্দ্রের কথা বলি, অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলি, যার সাথে আপনাদের সরকার, আমাদের রাজ্যের সরকার, তার সাথে বারবার টাসেল দেখা গেছে। যে অভিজিৎ গাঙ্গুলি কিছু কিছু কেস যেগুলি রাজ্য সরকারের বিপক্ষে ছিল, এসএসসির বিপক্ষে ছিল, সেখানে এমন কিছু তিনি বিচার করেছেন বা এমন কিছু ফল দিয়েছেন যেটা সরাসরি আপনারা মেনে নিতে পারেননি বা মানতে চাননি। তার বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। হঠাৎ করেই তিনি তার বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভায় একজন প্রার্থী হিসেবে দাঁড়ান, এবং তার বিপক্ষে আপনাদেরই একজন জনপ্রিয় মুখ দেবাংশু ভট্টাচার্য, তিনি তার এগেনস্টে লড়ছেন। এবং তার সাথে সিপিএমেরও একজন প্রার্থী আছে সুজন, তিনিও কিন্তু সিপিএমের একজন খুবই জনপ্রিয় মুখ। তাহলে এই যে একটা ত্রিশঙ্কু জোট হয়, ত্রিশঙ্কু এখানে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, অভিজিৎ গাঙ্গুলি একজন বিচারক ছিলেন হাইকোর্টে, এবং তার এজলাসে যতগুলো মামলা রাজ্য সরকারের হয়েছে, সব মামলাতেই রাজ্য সরকার যাতে ব্যাকফুটে যায়, রাজ্য সরকার যাতে কালিমালিপ্ত হয়, তার একটা ডিসিশন আমরা কিন্তু দেখেছি। এবং বারবার তৃণমূল কংগ্রেস মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, বলার চেষ্টা করেছে যে এই বিচার ব্যবস্থাটা কিন্তু কলুষিত হচ্ছে। কারণ একজন বিচারক কখনোই চেয়ারে বসে কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে পারে না। এটা একটা বিচার ব্যবস্থার কলঙ্ক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কমপ্লেন বারবার করেছে, সেই অভিযোগ কিন্তু পরবর্তীকালে সত্যি প্রমাণিত হলো। তিনি বিচারকের পদে ইস্তফা দিয়ে এমপি ভোটে টিকিট নিলেন ভারতীয় জনতা পার্টির। এই অভিজ্ঞতা ভারতবর্ষের মানুষের বিগত দিনে ছিল না, এই প্রথম অভিজ্ঞতা। এবং আমাদের যে দাবি, আমাদের যে প্রতিবাদ, সেইটার যে সত্যতা আছে, সেই সত্যতা তিনি নিজেই প্রমাণ করে দিলেন। এবং আগামী দিনে নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ জবাব দেবে যে কোনটা ন্যায় হয়েছে, কোনটা অন্যায় হয়েছে। কারণ মানুষের আদালতের থেকে বড় আদালত এই পৃথিবীতে কোথাও নেই। মানুষের আদালত সঠিক বিচার করবে, এটা আমরা আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলি, দিদি আপনাদের মুখ, আপনি বললেন যে 42টা লোকসভা কেন্দ্রে একটাই মুখ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখন যদি আপনি আপনার দলের দিকে তাকান, এর আগে দিদির সাথে আমরা মুকুল রায়কে দেখেছি, আমরা মদন মিত্রকে দেখেছি, ফিরহাদ হাকিম ছিলেন, এখনও আছেন, আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি, শিশির অধিকারীকে দেখেছি, যারা তৃণমূল যখন আমাদের রাজ্যে আসে সেই সময় ছিলেন। এখন আমরা কিন্তু সেখান থেকে অনেক মুখকেই সরে যেতে দেখেছি ধীরে ধীরে বিভিন্ন কারণে। এখন ফিরহাদ হাকিম ছাড়া সেরকম কিন্তু আমরা পুরনো মুখ খুব একটা দেখতে পাই না। এখন নতুন নতুন অনেক নেতা এসেছেন। তা আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরে যাবেন এখান থেকে, সেটা বার্ধক্যজনিত কারণে হোক বা অন্য কিছু, তখন এই দলের হাল কে ধরতে পারবে? দেখুন, ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক দল বা কোনো ব্যক্তিকেন্দ্রিক দল তৃণমূল কংগ্রেস তৈরি হোক এটা চাননি।
তিনি চেয়েছেন অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। তিনি চেয়েছেন প্রত্যেকটা ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব থাকবে, প্রত্যেকটা শহরে তার মতো নেতৃত্ব থাকবে, তবেই একটা শক্তিশালী তৃণমূল কংগ্রেস আগামী দিনে বাংলাকে পরিচালনা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, আমাদের অন্তত নিচুতলার কর্মীদের বিকল্প ভাবার কিছু নেই। তবে আগামী দিনে যুব সমাজ যেভাবে উঠছে, যুব সমাজ যেভাবে তৃণমূল কংগ্রেসের হাল ধরছে, মানুষের দায়িত্ব নিচ্ছে, সেই আন্দোলনটার কিন্তু নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতএব ভাবাই যেতে পারে যে আগামীর লড়াই, আগামীর আন্দোলন অভিষেকের হাত ধরে হতে পারে। তা সেই ক্ষেত্রে যেমন আমরা কংগ্রেসকে বলি বা বিরোধীরা কংগ্রেসকে বলে যে কংগ্রেস একটা পরিবারতন্ত্র চলছে, কংগ্রেস ওই একটা পরিবার থেকেই সব চলে আসছে, সেই কালিমাটা তৃণমূল কংগ্রেসেও লাগবে না তো? দেখুন, ব্যাপার হচ্ছে এই যারা পরিবারতন্ত্রের ব্যাখ্যা দিচ্ছে, যদি কংগ্রেসের কথা বলি, কংগ্রেসের কিন্তু পরিবারে 3 জন শহীদ হয়েছেন দেশের কাজ করতে গিয়েছে। একজন শহীদ হয়েছে, আরেকজন এসেছে, আরেকজন শহীদ হয়েছে, আরেকজন এসেছে। অতএব তাদের আত্মত্যাগ বা তাদের আইডিওলজির সাথে কিন্তু বিজেপির মিলবে না। 80 সালে জন্ম হয়েছে দলটার। স্বাধীনতা সংগ্রামের সময় কোথায় ছিল? কোথায় ছিল মানুষের জন্য তাদের আন্দোলন? এখন অনেক বড় বড় কথা বলে, আমরা শুনি। পরিবারতন্ত্রের আখ্যা এইভাবে দেওয়া যায় না। যারা মানুষের জন্য কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনটাকে উৎসর্গ করলো মানুষের জন্য। সারাটা জীবন মানুষের কাজ ছাড়া কিছু করেননি তিনি। সেখানে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার পরিবার থেকে কেউ এলে সেটাকে আমরা পরিবারতন্ত্র মনে করি না, সেটাকে আমরা সঠিক নেতৃত্ব মনে করি। সেখানে বিরোধীরা কি বললো সেটা আমাদের কোনো যায় আসে না। আচ্ছা, মোদী সরকার 10 বছরের হলো তার বয়স। এবার তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার জন্য লোকসভা ভোটে লড়ছেন। আপনার কি মনে হয় যে সব থেকে আপনাদের জন্য পজিটিভ কি আছে আপনাদের স্ট্র্যাটেজিতে, এবং মোদিজির জন্য নেগেটিভ কি আছে যার জন্য আপনারা জিততে পারেন এবং ইন্ডিয়া জোট আসতে পারে? মোদিজির জন্য নেগেটিভ বলছেন আপনি? হ্যাঁ, মোদিজি এই 10 বছরে নেগেটিভ কি কি কাজ করেছেন এবং আপনারা পজিটিভ কি করেছেন? তো মানুষের ঘরে ঘরে গেলেই পাবেন। মোদিজি নির্বাচনের সময় 10 বছর আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, একটাও কি ফুলফিল হয়েছে? মানুষ কি একটাও পেয়েছে? আজকে একাধিক প্রতিশ্রুতি যদি বলতে চাই অনেক সময় লাগবে আমার। কখনো বলেছেন 15 লাখ করে টাকা ঢুকবে মানুষের অ্যাকাউন্টে, কখনো বলেছেন 2.5 কোটি 2 কোটি করে চাকরি হবে দেশের ছেলে মেয়েদের, কখনো বলেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমরা নিয়ন্ত্রণ করব, অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, সবকা সাথ সবকা বিকাশ হবে। আপনি পরপর মেলান। কিন্তু ওনারা বলেছিলেন যে আমরা রাম মন্দির করব, আমরা এখন ওনারা বলছেন যে আমরা রাম মন্দির করে দেখিয়ে দিলাম। রাম মন্দির করেছেন, দেখুন, রাম আমাদের সকলের আরাধ্য দেবতা, তার একটা মন্দির হয়েছে, আমরা খুব খুশি হয়েছি, আমরা তার ভক্তি শ্রদ্ধা জানাই তার প্রতি। কিন্তু আপনি একটা কথা বলুন যে উত্তরপ্রদেশে যে মন্দিরটা তৈরি হলো, নিশ্চিতভাবে সেখানকার পর্যটন শিল্পের উন্নতি হলো। ভারতবর্ষে আর কোথায় পর্যটন শিল্পের উন্নতি হলো? আর এই যে মন্দির মসজিদের রাজনীতি, এইটা ভারতবর্ষ কোনোদিন আশা করে না। ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মহান কথার বাইরে কিছু হতে পারে না। সব ধর্মের মন্দির থাকবে, মসজিদ থাকবে, গির্জা থাকবে, যার যার ধর্ম শেষে পালন করবে এবং একে অপরের ধর্মের প্রতি তার ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে। এটাই ভারতবর্ষের কালচার। যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা হচ্ছে বা ধর্মকে সামনে রেখে আমাদের দেশের কালচারটাকে নষ্ট করে দিতে চাই, একদম আমাদের যে মূল সংস্কৃতি দেশের সেইটাকেই নষ্ট করে দিতে চাইছে। আর বাংলার ক্ষেত্রে তো আরও ভয়ানক। বাঙালিদের তো তারা পছন্দই করে না, বাংলা সংস্কৃতি তারা বোঝে না, বাংলা কথা তারা বলতে পারে না, বুঝতে পারে না, বাংলাকে তারা ছোট করে। আজকে যারা বিগত দিনে যারা বিজেপি থেকে এমপি, অনেক কটা সিট তো বিজেপি জিতে গিয়েছিল, কজনকে মর্যাদা দিয়েছে বলুন তো লোকসভায়? আপনি বলতে পারবেন? তাদেরকে জিজ্ঞাসা করুন তো কে মর্যাদা পেয়েছে ভারতীয় জনতা পার্টির সরকারে। কোনো দিনই তারা বাঙালিদের পছন্দ করে না, আজও করে না। আগামী দিনে বাংলায় ক্ষমতা এলে বাংলা সংস্কৃতি, বাংলার কৃষ্টিটা ধ্বংস হয়ে যাবে। বাঙালির যে আন্তরিকতা, বাঙালির যে প্রাণ, বাংলার মাটির যে ঐতিহ্য, সেটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি, বাংলাকে নষ্ট হতে দেবেন না, বাঙালিদের নষ্ট হতে দেবেন না, এটাই আমাদের আবেদন। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, আপনাদের যে এই বাসস্থান সূত্রাগড়ে, এটা তো একসময় রাজা কৃষ্ণচন্দ্রের খাস্তালুক ছিল এবং আমার যতদূর জানা আছে
আপনাদের যে হাট, সে হাটটাও একসময় রাজ সম্পত্তি ছিল এবং আপনার ঠাকুরদা সেটা রাজাদের কাছ থেকে কিনে সেটাকে ডেভেলপমেন্ট করে এখন সেখানে হাট চলছে। তাহলে কৃষ্ণচন্দ্র রাজার রাজমাতা, সেই পরিবারের বধূ, তিনি ভোটে দাঁড়িয়েছেন এবং বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন এবং তার এগেনস্টে দাঁড়িয়েছেন আপনাদের এর আগের বারেও তিনি সংসদ ছিলেন মহুয়া মৈত্র। তো আপনার কি মনে হয় এখানে কিভাবে ফাইটটা হতে পারে, এবং আপনি সেই এলাকার বাসিন্দা হয়ে, কৃষ্ণচন্দ্র জির খাস তালুকের একজন বাসিন্দা হয়ে আপনি কি তাকে সাপোর্ট করবেন না? দেখুন, এটা একটা জটিল প্রশ্ন, কারণ নিশ্চিতভাবে সূত্রাগড় রাজ পরিবারের একটা অংশ ছিল এবং বর্তমান যে শাড়িরহাট রাজ পরিবারেরই সম্পত্তি ছিল। আমরা সেই পরিবারকে শ্রদ্ধা করি, এখনও করি, এবং সেই পরিবারের থেকে একজন মানুষ এই ভোটে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে। এই রাস্তাটাকে আমরা সমর্থন করি না, কারণ ভারতীয় জনতা পার্টি কোনোদিন কোনো এলাকার প্রকৃত মানুষের কাজ করতে পারে না। মাটিতে নেমে রাজনীতি করা, সেইটা করতে গেলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ছাড়া হয় না। আজকে যিনি প্রার্থী হয়েছেন আমাদের মহুয়া মৈত্র, আপনি তার যে কর্মকাণ্ড, তিনি যে এমপি ছিলেন এতদিন, মানুষের জন্য তার যে কাজ, তার যে কর্মব্যস্ততা, গিয়ে একটু দেখবেন, তার কাজের কাছে, তার পরিশ্রমের কাছে সব হেরে যাবে। আমরা নিশ্চিতভাবে রাজ পরিবারকে শ্রদ্ধা জানাই, কিন্তু সেই পরিবার থেকে মানুষের কাজ বিজেপির ক্যান্ডিডেট হয়ে জিতে কতটা করতে পারবে, এটা আমাদের খুব সংশয় আছে। আমরা আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নতিতে, আমরা আশাবাদী পরিশ্রমে। মানুষের ঘাম, মানুষের পরিশ্রম দিয়ে কিন্তু মানুষের কাজ করতে হয়। সেখানে ওই বৈভব স্বাচ্ছন্দ্য থেকে বেরিয়ে এসে কতটা মাটিতে নেমে কাজ করতে পারবেন, এটা কৃষ্ণনগরের মানুষেরও সংশয় আছে, আমাদেরও আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। আর দর্শক বন্ধুদের শুভরাত্রি।